সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রকৃতির কবি, নিভৃত চার কবি, আধুনিক নগর চেতনার কবি, আধুনিক জীবন বোধের কবি জীবনানন্দ দাশের বিখ্যাত একটি কবিতা সেই দিন এই মাঠ কবিতাটি নিয়ে আলোচনা করছিলাম। কবিতাটি নিয়ে আলোচনার এক পর্যায়ে জীবনানন্দ দাশ কর্তৃক রচিত লিখিত যে বইগুলো আছে সেই বইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি কোথায় পড়াশোনা করেছেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি নিয়েছেন, কোন কলেজে পড়াশোনা করেছেন, এই তথ্যগুলো আমরা জেনেছিলাম। জীবনানন্দ দাশের গ্রন্থসমূহের নামগুলো আমরা জানার চেষ্টা করেছি, যেগুলো প্রথম লেকচারে আমি তোমাদের উদ্দেশ্যে, তোমাদের পড়ার জন্য, যাতে তোমরা সহজে নামগুলো মনে রাখতে পারো, কেননা জীবনানন্দ দাশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা ছবি আকারে জীবনানন্দ দাশের গ্রন্থগুলোর নাম দেখানোর চেষ্টা করেছিলাম। জীবনানন্দ দাশের উপন্যাসের নামগুলো দেখানোর চেষ্টা করেছি। তার প্রবন্ধ গ্রন্থ, যেটা কবিতার কথা, সে একদম শেষের ছবিটা খেয়াল করো তোমরা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই কবিতাটির শব্দার্থ অংশ এবং পাঠ বিশ্লেষণের অংশ, অর্থাৎ সরাসরি কবিতায় সেই দিন এই মাঠ, এই কবিতাটির মধ্য দিয়ে আসলে জীবনানন্দ দাশ তার কোন মনোভাবনাকে, তার মানসপটে ঘটে চলা কোন ঘটনাধারার বর্ণনাগুলোকে দেখানোর চেষ্টা করেছেন, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। শব্দার্থে প্রথমেই আমি লক্ষ্মী পেঁচা বলে একটি শব্দ লিখেছি, কেননা জীবনানন্দ দাশের রচিত অধিকাংশ কবিতাতেই পেঁচার প্রসঙ্গ এসেছে। কখনো লক্ষ্মী পেঁচার, কখনো হুতম পেঁচার, কখনো এমনি যে পাতি পেঁচা থাকে, রাতে পোকা এবং ছোট ছোট ইঁদুর ধরে তারা তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে। তো তার এই কবিতায় পেঁচার প্রসঙ্গ কখনো ইতিবাচক হিসেবে এসেছে, কখনো নেতিবাচক হিসেবে এসেছে। তো আমাদের এই কবিতাটি আমরা দেখব, কবিতাটিতে যে পেঁচার প্রসঙ্গটি এসেছে, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, লক্ষ্মী পেঁচা, এটি আসলে ইতিবাচক হিসেবেই দেখানোর চেষ্টা করেছেন জীবনানন্দ দাশ। লক্ষ্মী পেঁচা আসলে সুলক্ষণযুক্ত পেঁচা, অর্থাৎ সৌভাগ্যের প্রতীক বলে অনেকে বিশ্বাস করতে চান, বিশ্বাস করেন। তো লক্ষ্মী পেঁচা হচ্ছে সুলক্ষণযুক্ত পেঁচা। একটি নদী দেখতে পাচ্ছ, খুব শান্ত, ধীর স্থির অবস্থায় আছে। ঢেউগুলো দেখে একেবারেই শান্ত, একেবারে নীরব। তাহলে শান্ত শব্দের অর্থ হচ্ছে নীরব, যেটি আমরা এই কবিতায় পাবো। আর একটি শব্দার্থ এখানে দিয়েছি আমি, মৃদুমন্দ। তোমরা মোমবাতির ছোট্ট একটি আলোক বিন্দু দেখতে পাচ্ছ, ছোট্ট করে আলোক রশ্মি ছড়িয়েছে, খুব ধীরে ধীরে জ্বলছে। তো মৃদুমন্দ মানেই হচ্ছে ধীর স্থিরভাবে কোনো কিছু ঘটা। বাতাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মৃদুমন্দ মন্থর গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে, মৃদুমন্দ সমীরণ, সমীরণ শব্দের অর্থ বাতাস। তো এই মৃদুমন্দ বলতে আসলে ধীর স্থির ভাবে কোনো কিছু সংঘটিত হচ্ছে, সেটাই বোঝায়। কলরব, তোমরা এখানে শীতের অতিথি পাখির একটি ছবি দেখতে পাচ্ছ। অতিথি পাখিরা যখন একসাথে ঝাঁক বেঁধে, দল বেঁধে কোনো জলাশয় থেকে উড়ে যায়, আবার জলাশয়ে নামে, তখন একসাথে যে শব্দগুলো করে সেটাকে আমরা বলছি কলরব। পক্ষীকুলের কলরব বলতে পারি, অর্থাৎ বহু কণ্ঠের সম্মিলিত স্বরের ফলে যেই সুরধ্বনি বা সুরমূর্ছনা তৈরি হয়, তাকে আমরা বলছি কলরব। এশিরিয়া, এটা একটা সভ্যতার নাম।
আমরা পড়েছিলাম আশিরীয় সভ্যতা ইতিহাসে, আর তোমাদের বইতে সেটাকে দেওয়া হয়েছে এশিরীয় সভ্যতা। তো কখনো আশিরীয় সভ্যতা, কখনো এশিরীয় সভ্যতা, আমাদের জীবনানন্দ দাশ আশিরিয়া বলেছেন। আসলে সভ্যতা ওইটাই, এশিয়া এবং এই অঞ্চলগুলোতে যে সভ্যতাটা ছিল, তোমরা ইতিহাস থেকে অবশ্যই ইতোমধ্যেই জেনে থাকবে যে এশিরীয় সভ্যতা। তো এই এশিরীয় সভ্যতা ধ্বংসপ্রাপ্ত একটি মানব সভ্যতা হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে আমাদের এই কবিতায়। আর ব্যাবিলন এবং ব্যাবিলনের যে শূন্য উদ্যান, খুব পরিচিত একটি নাম, পরিচিত একটি টপিক। এটাও তোমরা ইতিহাস অর্থাৎ হিস্ট্রি পড়তে গিয়ে পেয়েছো। এই হচ্ছে সেই ব্যাবিলনের শূন্য উদ্যান, খ্যাত সেই জায়গা। পৃথিবীর বিখ্যাত যে ব্যাবিলনীয় সভ্যতা ছিল, এই সভ্যতাও যে বিনষ্ট হয়েছে, এই সভ্যতাও যে মানব ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু শুধু ইতিহাসের পাতায় ব্যাবিলনীয় সভ্যতার বিষয়টি লিপিবদ্ধ আছে, কিন্তু প্রকৃতি টিকে আছে। এই জাতীয় বিষয় বোঝাতে গিয়ে তিনি আশিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতার বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করেছেন, যাতে করে তিনি এই কবিতার মধ্যে বোঝাতে সক্ষম হন যে সভ্যতা ধ্বংস হলেও প্রকৃতি টিকে থাকে, প্রকৃতির ধ্বংস হয় না। আর মানুষের স্বপ্ন দেখার যে স্বাদ, স্বপ্ন দেখা, স্বপ্ন, এটা কখনো নষ্ট হয় না, প্রকৃতির মতোই টিকে থাকে। এরপর নক্ষত্র। তোমরা জানো যে নক্ষত্র নিজে আলো তৈরি করতে পারে। সূর্য একটি নক্ষত্র, এটা তোমরা ভূগোলের, জিওগ্রাফির যে অংশ আছে সেখান থেকেই হয়তো জেনে গেছো। নক্ষত্র নিজে আলো তৈরি করতে পারে, কারো সাহায্য দরকার হয় না। কিন্তু চাঁদ, এটা হচ্ছে সবচেয়ে দরকার হয়, অন্যের আলোয় আলোকিত হয়। যাই হোক, নক্ষত্র বলতে আমরা আসলে তারা বুঝি, স্টার বা তারকা। তো এই ছিল আমাদের মূলত শব্দার্থের জায়গাগুলো। জীবনানন্দ দাশের মূল যে কবিতাটি, সেটি আমি ডিসপ্লেতে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এই হচ্ছে জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতার পুরো অংশ একসাথে। আমরা এবার পাঠ বিশ্লেষণে যাব। পাঠ বিশ্লেষণে প্রথম যে দুটি লাইন জীবনানন্দ দাশ ব্যবহার করেছেন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। কখনো স্তব্ধ হবে না। এই যে মাঠ, এই যে নদী, এই যে প্রকৃতি, স্তব্ধ হবে না কো জানি। এ নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিব স্বপ্ন। জীবনানন্দ দাশের ভেতরে প্রকৃতি এবং প্রকৃতির অনন্য সাধারণ উপাদান মানুষ, এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতির যে নানা উপাদান উপকরণ, মাঠ, কাশফুল, নৌকো, নদী, এই সমস্ত কিছুই তার কাছে খুবই গুরুত্ব বহন করেছে। যে কারণে তিনি বলছেন, সেই দিন এই মাঠ কখনো স্তব্ধ হবে না। আর স্তব্ধ হবে না, ধ্বংস হবে না, বিলীন হবে না আমার স্বপ্ন, আমার স্বপ্ন দেখার স্বাদ। জীবনানন্দ দাশ পরের যে লাইনটিতে বলেছেন যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তাহলে তিনটে লাইন। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, যেটা আমি আগে পড়লাম। এরপরেই বলছে, এ নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিব স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই যে চারটে চরণ, এই চরণগুলোর মধ্য দিয়ে মূলত জীবনানন্দ দাশ প্রকৃতির যে কবি, প্রকৃতি ঘনিষ্ঠ কবি, এটা বোঝানোর চেষ্টা করেছেন। প্রকৃতির রহস্যময় যে সৌন্দর্য আছে, যে লুকিয়ে থাকা সৌন্দর্যের আবরণ আছে, মোড়ক আছে, এই কবিতাটি লিখতে গিয়ে তিনি প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের যে চাদর, সেটি উন্মোচিত করতে চেয়েছেন। এবং এই কবিতা লেখার ক্ষেত্রে এই প্রকৃতির বিষয়টি তার কাছে মৌলিক প্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি জানেন যে
বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার সৌন্দর্য, তার সৌন্দর্যের রূপ, সৌন্দর্যের রস, সৌন্দর্যের গন্ধ কখনোই হারিয়ে ফেলে না। কবি যখন থাকবেন না এ পৃথিবীতে, কবি থাকবেন না এটা তিনি বিশ্বাস করেছেন যে আমি একদিন চলে যাব। সেজন্য তিনি বলেছেন, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, এরকম একটি লাইন আছে। তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন যে আমি হয়তো পৃথিবীতে থাকব না, মানুষ হিসেবে আমি হয়তো পৃথিবীতে থাকব না, কিন্তু প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য, অফুরন্ত যে ঐশ্বর্য আছে, সেই ঐশ্বর্য নিয়ে টিকে থাকবে। আর সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, আর টিকে থাকবে সেই প্রকৃতির মতোই স্বপ্ন দেখা, যেটা কখনোই হারিয়ে যাবে না। সেজন্যই কবি বলছেন যে মানুষের স্বপ্ন দেখার স্বাদ এবং তার কল্পনাচারিতা, কল্পনায় বিচরণ করা, এটা মানুষকে আজীবন তৃপ্ত হয়ে যাবে, যেটার কখনো শেষ হবে না। এই আলোচ্য 4টি চরণে আমাদের প্রকৃতির কবি জীবনানন্দ দাশ মূলত এই মাহাত্ম্যকেই দেখানোর চেষ্টা করেছেন, অসম্ভব রকমের প্রকৃতি ঘনিষ্ঠ হয়ে এবং মমত্ববোধের মধ্য দিয়ে তিনি এই বিষয়টিকে এই কবিতায় উপস্থাপন করতে চেয়েছেন। আমরা পরের লাইনগুলোতে যাই। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে কবি হয়তো মানুষ হিসেবে পৃথিবী থেকে বিদায় নেবেন, কিন্তু তার স্বপ্ন টিকে থাকবে। পৃথিবীতে যে কেউই চিরস্থায়ী নয়, এটা কবি বিশ্বাস করতেন, জানতেন, মানতেনও। প্রত্যেক মানুষকে একসময় চলে যেতে হয়, পৃথিবী থেকে বিদায় নিতে হয়, চিরবিদায় নিতে হয়, মহাযাত্রার অংশ হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় ঐশ্বর্য, যে রহস্যময় সৌন্দর্য তৈরি করে, সেই সৌন্দর্য এবং সৌন্দর্যের মধ্য দিয়ে যে আনন্দের বিস্তার ঘটে, সেটা যুগ যুগ ধরে টিকে রয়েছে, টিকে থাকবে, মানুষকে তৃপ্ত করবে, যে সৌন্দর্যের কখনো অবসান ঘটবে না, যে সৌন্দর্য অবিনশ্বর রূপে পৃথিবীতে টিকে থাকবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রকৃতির উপাদান উপকরণগুলো, প্রকৃতি ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে, সমস্ত বিষয়গুলোই টিকে থাকবে। কবির টিকে থাকার সঙ্গে প্রকৃতির সৌন্দর্য, রহস্যময় সৌন্দর্য টিকে না থাকার কোনো সম্পর্কের জায়গা কবি এখানে দেখাতে চাননি, বরং বলেছেন আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না, চালতা ফুল কি ফুটবে না, চালতা ফুল কি তার এই রহস্যময় সৌন্দর্য বিকশিত করবে না, মানুষকে কি তৃপ্ত করবে না, মানুষকে কি স্বপ্ন দেখা থেকে সে ফিরিয়ে নেবে? অবশ্যই নয়। আমি হয়তো থাকবো না, কিন্তু প্রকৃতি তার উপাদান উপকরণ, রহস্যময় সৌন্দর্য এবং ঐশ্বর্য নিয়ে যেমন টিকে থাকবে, তেমনি মানুষও তার রহস্যময় সৌন্দর্যের যে স্বপ্ন দেখার যে স্বাদ, প্রকৃতির মতো করেই সেই স্বপ্ন দেখার স্বাদ নিয়ে, সেই স্বপ্ন দেখা নিয়ে, সেই স্বপ্ন নিয়ে মানুষ টিকে থাকবে। শুধু মানুষের দেহ, মানুষের আত্মা হয়তো লোকান্তরিত হয়ে যাবে। এই বিষয়টি কবি এখানে দেখানোর চেষ্টা করেছেন যে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। এরপরে তিনি আবারও বলছেন, লক্ষ্মী পেঁচার গান, অর্থাৎ লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আবারও সেই জীবনবাদী তার জায়গা, আবারও সেই প্রকৃতি ঘনিষ্ঠ উপাদান উপকরণ ব্যবহার করে প্রকৃতির যে চিরকালীন অবয়ব, সেটাকে দেখানোর চেষ্টা করা, আর তার সাথে সোনার স্বপ্নের স্বাদ, মানুষের স্বপ্ন দেখার স্বাদও যে এই প্রকৃতির মতোই কখনো বিলীন হবে না, সেটা তিনি এই জায়গার মধ্যে দেখানোর চেষ্টা করলেন। এরপরে আমরা দেখব শেষের যে 3-4টে লাইন, চারিদিকে শান্ত বাতি,
একেবারে শান্ত। দেখো ছবিটিতে একদম শান্ত নিস্তব্ধ অবস্থা, ভিজে গন্ধ। এই জল এবং জল থেকে উথিত যে ভিজে নরম একটা গন্ধ আমাদের জীবনানন্দ দাশ তার ইন্দ্রিয় দিয়ে অনুভব করার চেষ্টা করেছেন। সেই জায়গাটি প্রকৃতি ঘনিষ্ঠ হয়েই তার কাছে ধরা দিয়েছে। সেজন্যই তিনি বলছেন, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ আর মৃদু কলরব, একেবারেই চুপচাপ একটা কলরব। কলরব শব্দ আমরা জেনেছিলাম যে সমন্বিত স্বরের মধ্য দিয়ে যে সুর তৈরি হচ্ছে, তো সেই কলরবটাও এখানে কিন্তু মৃদু। এই জায়গাগুলো আমার অসাধারণ লেগেছে জীবনানন্দ দাশের কবিতার এই অংশগুলো। আর খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এটা আমরা দেখেছি প্রকৃতির অংশ, এবং প্রকৃতি যে টিকে থাকছে এবং মানুষের জীবন বাদিতার যে জায়গা, প্রকৃতির যে জীবন বাদিতার জায়গা, সেই জায়গাটা উন্মোচিত করছে খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এগুলো সবই জীবন বাদিতা। আর শেষের একটা লাইন, যেখানে তার ইতিহাস চেতনার বিষয়টি উন্মোচিত হয়েছে। আমি আগেই বলেছিলাম যে এশিরিয়ার ধুলো আজ ব্যাবিলনে ছাই হয়ে আছে, অর্থাৎ মানব সভ্যতা বিনির্মিত হয়েছে, মানব সভ্যতা বিনষ্টও হয়েছে, মানব সভ্যতা গড়ে উঠেছে, মানব সভ্যতা আবার মানবের কারণেই কখনো কখনো প্রকৃতির প্রতিশোধের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু এই যে অ্যাশিরীয় সভ্যতা, এই যে ব্যাবিলনীয় সভ্যতা, এই সভ্যতাগুলো একসময় বিলীন হবে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। এবং এই সভ্যতাগুলো বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষও বিলীন হবে। কিন্তু একটি জিনিস শুধু টিকে থাকবে, সেটি হচ্ছে প্রকৃতি, প্রকৃতির জীবনবাদিতা। আর কবি স্বীকার করেছেন এই প্রকৃতি এবং প্রকৃতির সঙ্গে আর একটা জিনিস টিকে থাকবে, সেটি হচ্ছে মানুষের স্বপ্ন দেখার স্বাদ। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা আজ বিলীন হয়েছে। এশিরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। আমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ধ্বংসপ্রাপ্ত নগর সভ্যতার কিছু ইতিহাস। কিন্তু প্রকৃতি তার আপন রূপ, রস, গন্ধ নিয়ে চিরকাল যে প্রাণময় হয়ে থাকে, সেটি কবি এই কবিতার মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের যে আস্বাদ, মৃদুমন্দ কোলাহলের যে আনন্দ, তার অন্তর্গত অফুরন্ত যে সৌন্দর্য, সেটা যে কখনোই বিলীন হবার নয়, সেটি জীবনানন্দ দাশ এই কবিতার মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন। এই আলোচ্য অংশটিতে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে তার বোধের সঙ্গে সমন্বিত করে বিস্ময়কর এক শক্তিতে নবরূপে পাঠকের সামনে উপস্থাপিত করেছেন, যেটা তার অসাধারণ দক্ষতা এবং কবি হিসেবে অসাধারণ মুন্সিয়ানার পরিচয়। এই ছিল আমাদের সেই দিন এই মাঠ কবিতাটি। আমরা কবিতাটির পাঠ বিশ্লেষণের জায়গাটা শেষ করলাম। বাড়ির কাজ হিসেবে আমরা ছোট্ট একটি কাজ তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি। আলোচ্য কবিতা অবলম্বনে কবির প্রকৃতি প্রেমের যে পরিচয় তোমরা এই কবিতার মধ্যে পেয়েছ, প্রকৃতির যতগুলো অনুষঙ্গের মধ্য দিয়ে তিনি প্রকৃতিকে দেখানোর চেষ্টা করেছেন, প্রকৃতি যে টিকে থাকে সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছেন। কবির প্রকৃতি প্রেমের যে পরিচয় কবিতার মধ্যে তিনি দেখানোর চেষ্টা করেছেন, সেই প্রকৃতি প্রেমের পরিচয় তোমরা লিখবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।